হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর সকালবেলা থেকেই একেবারে ঝুলঝাড়ু হাতে নিয়ে লেগে পড়েছি সংসারের এই যে একটা বড় কাজ। এই যে ক্লিনিংয়ের কাজটা আমার কাছে মনে হয় একটা বড় কাজ, বড়সড় কাজ, যেটা একটা বড় দায়িত্বের কাজ। আমরা ঘর বাড়িতেও করে ফেলি, তাই না? এবং সেটিকে মেনটেন করাটা অনেকটাই কষ্টকর। তাই আমি আমার প্রয়োজন অনুসারে আমি আমার ক্লিনিংয়ের কাজটা প্রতিদিনের কাজের মধ্যে একটু একটু করে ভাগ করে রাখি। তার মধ্যে আমি সাপ্তাহিক ক্লিনিংটা আমি কিভাবে করে থাকি আপনাদেরকে আমি অন্যান্য ব্লগে এমনিতেও বলে থাকি, তবুও আরও একবার বলি যে আমি প্রত্যেকটা রবিবারেই আমার বেডরুম বাদে যে সমস্ত দিকটাই আমি কিন্তু ক্লিনিং করি। আর এইভাবে ঝুলঝাড়ু দিয়ে হালকা হাতে ডাস্টিং করে থাকি। তারপরে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো, যেরকম একটা শুকনো কাপড়, একটা ভেজা কাপড়, এইভাবে দিয়েই কিন্তু মোছামুছি করে নিই। তারপরে ঘরের ফ্যান থাকে, আলমারি, সে সমস্ত জিনিসগুলি থাকে আমাদের মানে ব্যবহৃত জিনিস, নিত্য প্রয়োজনীয়, সেগুলিকেও রেগুলার করে থাকি। তো আজকে আমি সাধারণত আমার বেডরুমটা পরিষ্কার করি না, কারণ হচ্ছে রবিবার। আমার মেয়ে কিন্তু একটু বেলা করে শোয়, কারণ রাত্রি অনেকটা রাত করেই পড়ে, আর তার জন্য ওকে সকাল সকাল ডাকা হয় না, কারণ সকালবেলায় ঘুমোই। তো ওই জন্য আমি রবিবার দিনটা করি না, কারণ রবিবার দিনটা ওর ছুটি রয়েছে, একটু বেলা করে ওঠে। আর অন্যান্য দিনগুলোতে ও পড়তে টড়তে যায়, তখন আমি কিন্তু ওইগুলো করি। আর এই ঘরগুলিতে কোনো সমস্যা নেই, এই ঘরগুলির জন্য আমি রবিবার দিনটাই সিলেক্ট করি, কারণ রবিবার দিনটা আমার চাপটা একটু কম থাকে, কারণ রান্নাবান্না সব কিছুই থাকে, তার মাঝখানে কি হয়, এই যে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, এটা একটা এক্সট্রা কাজ থাকে। তো যে কারণে আমি রবিবার দিনটা কিন্তু এই সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করার জন্যে রাখি। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু একেবারে ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছে। সকালে আমি, বাবা, ভাই মিলে 1 কাপ চাও খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে সমস্ত ঘরের আগে ঝুলগুলো ঝেড়ে নিলাম, বারান্দা, ঘর, তারপরে ডাইনিং রুম, রান্নাঘর। তারপরে এই যে সমস্ত কিছু এখন একটু পরিষ্কার করে নেবো। ঘরের খাটের ছত্রিগুলোকে সুন্দর করে মুছে, খাটটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর ওই ঘরে মায়ের আলমারির ওপরের দিকটা দেখতেই পেলেন, ব্যাগ, পাখা, এগুলোতে না বেশ ধুলো জমেছিল, তাই সেগুলিকেও হালকা হাতে সমস্তটাই মুছে পরিষ্কার করে নিয়েছি। আর প্রত্যেকটা রবিবারেই কিন্তু আমি এটা করে থাকি। তো তার জন্যে খুব যে একটা বেশি ধুলো জমে সেটা নয়, তবে আমাদের তো রাস্তার ধারে বাড়ি, তো যে কারণে ধুলোটা একটু বেশি পড়ে যায়। আর এরপরে ওই ঘরটা পরিষ্কার করেই চলে এসেছিলাম এই ঘরে। ওই ঘরের বেডরুমের চাদরটাও কিন্তু তুলে নিয়েছি, তবে এখন কাঁচা চাদর পাতিনি, সেটা পরে করব। আর তার আগে ভাবলাম এই যে ডাইনিং রুমের এই ডাইনিং টেবিলের কভারটা তুলে দিয়েছি, কারণ আমার রান্নাঘরের সামনেই তো ডাইনিং রুমটা, তো তার জন্য কি হয়, তেল একটুখানি উড়ে এলেও রান্নার সময় কিন্তু আসে, তার জন্যে 7 দিন বাদে বাদে কভারটা এত পরিমাণ তেল চিটে হয়ে যায়। তো যে কারণে আমি এরকম তুলে থাকি, 7 দিন বাদে বাদেই তুলে দিই। আর ট্রান্সপারেন্ট কভার, ওপরটা না বেশ তেল চিটে হয়ে যায়, আর দেখতে কিন্তু বড়ই বাজে লাগে। তো তার জন্যই তুলে একেবারে সার্ফ জলে ভিজিয়ে রাখি। তারপরে হালকা হাতে ধুয়ে, একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মেলে দিলেই কিন্তু ওটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর টেবিলটাকেও ভালো করে মুছে নিয়েছি, আর সাথেই কিন্তু ফ্রিজের কভারটাও চেঞ্জ করে দিয়েছি। ফ্রিজের কভারটা আজ করব কাল করব করে হচ্ছিলই না, তাই আজকে অ্যাটলিস্ট একেবারে চেঞ্জ করে একটা, ওই যে আমারই একটা কি বলবো, এটা ঠিক চাদরও না আবার ওড়নাও না, ওইটাই আর কি আমি এখানটা ভাঁজ করে পেতে দিলাম। কারণ ফ্রিজের কভার ওই একটাই আমার কাছে রয়েছে, আর তো আমার কাছে নেই, কিন্তু ফ্রিজের ওপরটা খালি রাখলেও না বেশ বাজে লাগে, তো তার জন্যই ওইটাকে পেতে দিয়েছি। কিছুদিন থাক, তারপরে আবার তুলে কভারটা পেতে দেবো। ফ্রিজের কভার দুটো থাকছিল, এক সময় কি হয়েছে, ওই বড্ড পিঁপড়ের অত্যাচার, জানেন, পিঁপড়ে না ফ্রিজের ওপরে কীভাবে যে ফ্রিজের ওপরে উঠে ওই কভারটা কেটে দিল, আমি নিজেও বুঝতে পারলাম না। তো একদিন দেখলাম কি, কভারটা তুললাম, কভারের নিচের পোর্শন আর ওপর পোর্শন পুরো দুটো ভাগ হয়ে গেছে পিঁপড়ের জন্যে। তো তারপর থেকে ওই কভারটা ফেলেই দিয়েছি, কভারটা আর কাজে লাগানো যায়নি। তো ওর জন্যে এই কভারটা দিই কিন্তু 1 মাস 1.5 মাস বাদে বাদেই, মানে এরকম, মানে 1 মাস এবারই হয়ে গেছে, এত দেরি আমি করি না, সাধারণত 15 দিন বাদে বাদেই চেঞ্জ করি। ওই যে একটা কভারের অভাবে আর কি একটু দেরি হয়ে যায়। আর এই তো এখন সমস্ত ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝুল ঝাড়লে না চারপাশে কোনা কাঞ্চি, আমি এমনিতেই প্রত্যেকটা কোনা কাঞ্চি আর কি সুন্দর করে পরিষ্কার করি প্রত্যেক দিন, কারণ আমার ঝাড় দিতে একটু সময় লেগে যায়, প্রায় 20-25 মিনিট আমার ঝাড় দিতে সময় লাগে। দেখাচ্ছি হয়তো আমি একটু
একটুখানি মানে তাড়াতাড়ি দেখাচ্ছি, তবে এতটা তাড়াতাড়ি কিন্তু ঘর ঝাড় দেওয়া হয় না, অনেকটাই সময় লেগে যায়। আর এই সমস্ত ঘর তারপরে দেয়ালগুলোকে বারুন দিয়ে দিয়ে সুন্দর করে এই যে ঝাড় দিই, তারপরে ঘরের যে ডেটোগুলো সেগুলোকেও ঝাড় দিই, তো তার জন্য একটু সময় লেগে যায়। আসলে কি বলুন তো, ঝাড় দেওয়াটা যদি আপনি একটু ভালো করে ঝাড় দেন না, দেখবেন মোছার সময় অসুবিধা হয় না। আর এই তো সুন্দর করে সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি একদম সিঁড়ি থেকে, আর সিঁড়ির রেলিংটাকেও কিন্তু মুছে নিয়েছি ওই একটু তারপিন তেল দিয়ে। তো তারপিন তেল দিয়ে স্টিলের জিনিস মুছলে কিন্তু একেবারে চকচক করে, ভীষণ ভালো হয় জানেন মোছাটা। আর এই টেবিলের নিচের যে পাদানিটা সেটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর এরপরে ওই যে শ্যাম্পু আর ফিনাইল একসাথে জলের মধ্যে মিক্সড করে এখন গোটা বারান্দা আমি হাত দিয়েই মুছে নিচ্ছি। আর আমি রবিবার চেষ্টা করি একদম সিঁড়ি থেকে নিচের বারান্দা পর্যন্ত হাত দিয়েই কিন্তু মুছে ফেলি। তবে হ্যাঁ, ওই ঘরগুলো হাত দিয়ে মোছা হয় না, কারণ ওই ঘরের মুছতে গেলে অনেকটা ভেতরে ঢুকতে হয়, তো তার জন্যে অতটা সম্ভব হয় না। ওই ঘরগুলো সাধারণত আমি ওই মফের দ্বারাই মুছে থাকি। তো যাই হোক, এই যে সমস্ত ঘর বারান্দাটা একটু মুছে নিচ্ছি। আর মুছতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়, কারণ এই যে সমস্ত ডেটোগুলো মুছি, এদিক মুছি ওদিক মুছি, আর এইগুলো একটু বুঝতে আমার প্রচণ্ডই সময় লাগে, একটু বলবো না অনেকটাই সময় লেগে যায়। প্রায় আর কি 1 ঘন্টা 40 মিনিট আমার ঘর মুছতে সময় লেগে যায়। তো সব মিলিয়ে আমার আজকের ক্লিনিংটা তো মোটামুটি হয়ে গেছে। তো ওইদিকে ঘর বারান্দার সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে একেবারে ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম, তো ওই জন্য একেবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তবে স্নান করিনি, গা হাত পাটা ধুয়েছি, কারণ স্নানটা যদি এখন করি, এখনও রান্না হয়নি, তো তখন না ভীষণ গরম লাগে, আর রান্না করেই যদি বেরিয়ে স্নান করতে যায় তখন কিন্তু আবার অনেকটা দেরি হয়ে যায়, আর চুলটা ভেজা থাকে, ফলে আরও আরেকবার চান করার জন্যে বেশ ঠান্ডা লেগে যায়। আর এখনকার ওয়েদারটাতে একটু চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, তো তার জন্য ওই রিস্কটা নিইনি। তো ওই জন্য এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এর মাঝখানে কিন্তু আমাকে বাজারেও যেতে হবে, তো তার জন্য একেবারেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর অনেক কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলোকে এই যে সার্ফ জলে মাখিয়ে রেখেছিলাম, আর এখন এই যে কেচে ছাদে মেলে দিলাম। আর আজকে জানেন মেঘ করছে, তো একদম মেঘলা ওয়েদার, তো তার মাঝখানে একটু আঁকে ফাঁকে আর কি একটু রোদ্দুর দেখা দিচ্ছে মাঝে সাঝে, তো সেই জন্যই ভাবলাম কি একটু রিস্ক নিয়েই মেলে দিলাম। তো ওদিকে বাবাকে বলেছি একটু লক্ষ্য রেখো, কারণ আমি যখন বাজারে যাব যদি বৃষ্টি আসে তাহলে জিনিসগুলো তুলে একটু জড়ো করে রেখো, আমি পরে এসে মেলে নেবো। আর আজকে জামা কাপড়ে আমি একটু কমফোর্ট দিয়েছিলাম। কমফোর্ট দিলে কি হয়, একটা ফ্রেগনেন্স থাকে, তো যার কারণে বর্ষাকালে যে স্যাঁতস্যাঁতে গন্ধটা হয় সেটা কিন্তু হয় না। আর এই তো খাটে একটা কাঁচা চাদর পেতে নিলাম, আর এদিকে বইয়ের টেবিলটাও গোছানো রয়েছে। এবার দেখুন তো ঘরটা আমার কতটা পরিষ্কার লাগছে। সমস্ত ঘর বারান্দাটাই পরিষ্কার হয়ে গেছে, সমস্ত ঘর বাড়ি সমস্তটাই দেখবেন পরিষ্কার করার পর একটা আলাদাই শান্তি লাগে, তাই না? ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ছোটবেলাতে কি শুনেছি মায়ের কাছে, যে যতটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাতে করে কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাবও তাড়াতাড়ি ঘটে। তো যদিও জানি না কথাটা কতটা সত্যি, তবে শ্বশুরবাড়ি বলুন বাপের বাড়ি বলুন একটাই কথা শুনি, যে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখাটা হচ্ছে সব থেকে মহামূল্যবান কাজ। তো এটাই করার চেষ্টা করি, তো এতে করেই মা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তো এটাই আমি ছোটবেলা থেকে বিশ্বাস করে এসেছি, আর এটাই করে থাকি। আর এমনিতেও কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে আমার কিন্তু ভালো লাগে। এটা আমার ছোটবেলা থেকেই একটা অভ্যাস বলতে পারেন, আগেও করতাম, সেটা এখনও করছি। আর এটাই এখন আমার অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনকার এই কাজগুলি কখন যে নিজের অভ্যাসে পরিণত হয়ে গেল সেটা নিজেও বুঝতে পারিনি। আর এই তো কথা বলতে বলতে অনেকগুলি কাজ করে ফেলেছি, মাঝখানে কিন্তু বাজারও করে এনেছি। আর এই টুকিটাকি কয়েকটা জিনিস বাড়ন্ত ছিল সেটাকে নিয়ে এলাম। তো এই সোয়াবিন বাড়ন্ত ছিল, তারপরে একটু ছাতু ফুরিয়ে এসেছিলো, মানে অল্প একটু ছিল, আর হলুদ। তো এই 3টে জিনিসই কিনে এনেছি। সাথে কিন্তু আজকে যেহেতু রবিবার, তো তার জন্য একটু চিকেন আনা হয়েছে। আর মায়ের আজকে একাদশী, তো যে কারণে আজকে সোয়াবিন করলাম। আর চিকেন থাকলে সেরকম কিছুই লাগে না। আর গতকালকের একটু ডাল রয়েছে, আর ভেন্ডি আলু পোস্ত রয়েছে, তো তার জন্য সেগুলিকেও একটুখানি নষ্ট করিনি, সেগুলিও ফ্রিজ থেকে বার করে একটু আলাদা করে গরম করে রেখে দিয়েছি, ওটাকে দুপুরবেলায় কাজে লাগিয়ে নেবো। তো তার জন্য আর অন্য কোনো কিছুই করলাম না। আর সাথে মায়ের জন্য একটু আলু পটল সেদ্ধ দিয়েছি।
আর এই তো এদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি। তবে গত সপ্তাহে সোনাকে কথা দিয়েছিলাম যে ওকে আলাদা করে করে দেবো অন্যরকম। ও আর কি এই একই আইটেম খেতে চায় না। আর আমার বাড়ির সকলে কিন্তু এই একই রকম চিকেন ছাড়া কিন্তু অন্য কোনো পদ খেতে চায় না। তো কি আর করব বলুন, মাঝে মধ্যে কিন্তু মেয়েকে বলে কয়ে এই একই পদই করি, তবে আজকে আর হবে না। কারণ গত সপ্তাহে কিন্তু আমি ওকে বলেছিলাম। তো তারপরে কি হয়েছিল, ও খেতেই চাইছিল না, জোর করে খাইছিলাম। তাই আজকে ওর চিকেনটা একটু অন্য স্টাইলে করব। আজকে গোলবাড়ির স্টাইলে চিকেন কষা করব, আবার অনেকে এটাকে কালাভুনাও বলে। তো সেটাই করছি। যে এখানে আমি একটু তেলের মধ্যে আগে একটু রসুন পেস্ট দিয়েছিলাম, গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়েছি। তো তারপরে ওই রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর সাথে রয়েছে আদা, সমস্ত পেস্টটাই কিন্তু আমি একসাথে দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। তার মধ্যে একটু টমেটো কেচাপ, একটু সয়া সস দিয়েছি। তো দেওয়ার পরে একটু ভালো করে কষে নিয়েই কিন্তু একটুখানি পেঁয়াজ আমি আলাদা বেরেস্তা করে রেখেছিলাম, মানে ভাজা। সেই পেঁয়াজ ভাজা আর টক দই একসাথে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ ভাজাটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে মাংসর সাথে আরও একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এর মোস্ট যে জিনিসটা লাগবে, সেটা মেন জিনিসটা হলো চায়ের লিকার। তো আমি এখানে কিন্তু চায়ের লিকার করে রেখেছিলাম চিনি ছাড়া। তো সেই লিকারটা দিয়ে ভালো করে চিকেনটাকে একদম শুকিয়ে নিলেই কিন্তু গোলবাড়ি স্টাইলের চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা করার পর কি হয়েছিল জানেন, লাস্টে কিন্তু সোনার বাবা এসে ও কিন্তু মেয়ের মাংস থেকে একটুখানি ভাগ বসিয়েছিল। তো ওরও খেতে কিন্তু ভালো লেগেছিল। তো সেটাই আমি ওকে বললাম যে যখন আমি করি তখন কিন্তু কেউ খেতে চাও না। আর এই হলো গোলবাড়ি স্টাইলের চিকেন কষার ফাইনাল লুক। এটা কিন্তু আরও কালচে হয়, তবে আমার চায়ের লিকারটা একটু কম হয়ে গেছিল। তো এটা একেবারেই কিন্তু কালো রঙেরই দেখতে হয়। আর এই তো এদিকে সোনার প্লেটটা কিন্তু সাজিয়ে দিচ্ছি। আর আমার সোনা কিন্তু এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু বেশ পছন্দ করে। তাই ও যেটা পছন্দ করে সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করি। আর এই তো গোলবাড়ি স্টাইলের চিকেন কষা, ভাত আর স্যালাড, এছাড়া কিন্তু ও একটি পাতে নেয় না। তো যাই হোক, ওকে খাবারটা সার্ভ করে দিয়ে বাড়ির সকলকে খেতে দিয়ে নিলাম। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।